এইসব ভাবতেছি, হেঁটে যাব নাকি বাসের জন্য অপেক্ষা করব। হেঁটে গেলেও তো প্রায় 2 ঘন্টা লেগে যাবে। এইসব ভাবতেছি এমন সময় বাসের হেল্পার ডাকতে লাগলো। কি ভাই, যাবেন না নাকি নাকি এইখানে দাঁড়িয়ে থাকবেন? ভাই যাব। এই বলে বাসে উঠে পড়লাম। একটা সিটও খালি নাই, দাঁড়িয়ে আছি। এমন সময় এক ভাই বলতে লাগলো, ভাই বসেন এইখানে, আমি নেমে যাব এখন। আপনি নামলে এরপর বসবো নে, এখন বসে থাকেন। ভাই সিট পাবেন না পরে, তাই এখন বসে পড়েন, আমি ওই যে বাস স্টপে নেমে যাব। ঠিক আছে ভাই। সিটে বসে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলেজের সামনে এসে বাসটা থামলো। টাকা দিয়ে কলেজ গেটে ঢুকতে যাব, এমন সময় সিনিয়র এক ভাই বলতে লাগলো, ওই দেখ, আমাদের কলেজের জুনিয়র খ্যাত আসতেছে। কলেজে আসে নাই 2 দিন হয়েছে, আর সিনিয়র ভাইদের সাথে ঘোরাঘুরি করে। এইসব বলতেছে, আমি কোনো কিছুই বলতেছি না দেখে আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, এই হাবাগুবা, এইদিকে আয় তো। ভাই আমাকে ডাকতেছেন নাকি? তোকেই ডাকতেছি, এদিকে আয়। আমি তাদের কাছে যেতেই সিনিয়র এক ভাই তার প্যান্টের পকেট থেকে কি যেন একটা বের করে আমার হাতে দিয়ে বলতে লাগলো, এই হাবাগুবা, এটা পরে আজকে তুই সারা কলেজে হাঁটবি, তা না হলে তোর এমন বিহাল করব, তোর সাথে যারা চলাফেরা করে তারাও ভয় পাবে তোকে দেখে। কিন্তু ভাই আমি এটা পরে যদি সারা ক্যাম্পাস হাঁটি তাহলে তো ভাই আমার মান সম্মান কিছুই থাকবে না। আর এই সব তো মেয়েরা পড়ে, আমি পড়তে পারবো না। কি বললি তুই? পড়তে পারবি না তাই না? এখন দেখ কিভাবে পড়াতে হয়, আমি শিখিয়ে দিতেছি। এই মারুফ, কামাল, এই শালাকে ধর তো। ভাই ধরেছি, কি করবেন করেন। সিনিয়র ভাই আমাকে মেয়েদের ছোট ছোট কাপড়গুলো পরিয়ে দিল। আমি এক জায়গায় ঠাই দাঁড়িয়ে আছি দেখে বলতে লাগলো, কিরে, যাইতেছিস না কেন? এখনো দাঁড়িয়ে আছিস এইখানে? নাকি তোকে ধরে ধরে হাঁটাতে হবে? কোনটা করব বল? ভাই আপনারা অন্য যে কোনো কাজ দিবেন আমি করে দিব, তবে আমি এইগুলো পরে ক্যাম্পাসে হাঁটতে পারবো না, প্লিজ ভাই, আমি আপনার পায়ে পড়তেছি। এই বলে ছেলেটার পায়ে ধরে মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। ছেলেটা আমাকে উঠিয়ে বলতে লাগলো, ঠিক আছে, এটা না হয় বাদ দিলাম। ওই যে সামনে 3 তলায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা রঙের ড্রেস পরা। তোর ওই মেয়েটাকে জড়িয়ে ধরতে হবে। যদি ধরতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দিব, আর না পারলে বুঝতেই পারছিস আমরা কি করতে পারি। ভাই বুঝতে পারছি। এই বলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম 3 তলায়, ওই মেয়েটার সামনে। মেয়েটা তাদের বান্ধবীদের সাথে বসে আছে। আমিও চলে আসলাম তাদের কাছে। আমাকে দেখে বলতে লাগলো, কি রে, তুই তো ছেলে মানুষ, তাহলে এখানে আসলে কি করে? তোর নাম কি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে হবে নাকি? হ্যাঁ, সেটা বলতো। বিচার দিতে হবে না আপু, আসলে আমি র্যাগিং এর শিকার হয়েছি। ওই যে গাছতলায় কয়েকটা ছেলে বসে আছে, ওনারা প্রথমে আমাকে মেয়েদের ছোট ছোট ড্রেস দিয়েছে পরার জন্য। তোর কি একটু লাজ লজ্জা নেই? এতগুলা মেয়ের সাথে এইসব কথা বলতেছিস? তবে তো আজকেই মনে করবো। এই বলে মেয়েটা যেই ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিতে যাবে, এমন সময় তার বান্ধবী বলে উঠলো, আরে নীলা, তুই এসব কি করতেছিস? ছেলেটাকে মেরে ফেলবি নাকি? ছেলেটা র্যাগিং এর শিকার হয়েছে, এর জন্যই তো তোকে বলেছে, তা না হলে কি আর তোকে বলতো নাকি? আচ্ছা, তোর নাম কি? আমার নাম মেঘ, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা আপু, আমি এখন গেলাম, আবার পরে দেখা হবে। এই বলে যেই চলে আসতে যাব, এমন সময় পিছন থেকে ডাক দিয়ে বলতে লাগলো, শোন, আমার কথা কান দিয়ে, আর কোনো দিন যদি তোকে আমার সঙ্গে পড়তে দেখি, তাহলে ওই দিনটাই তোর মরে যাবার লাস্ট দিন। এটা মাথায় রাখি সবসময়। যা এখন। আমি চলে আসলাম আমার ক্লাসরুমে। একেবারে পিছনের বেঞ্চে মাথা নিচু করে বসে আছি। এমন সময় ক্লাসে কয়েকটা মেয়ে ঢুকলো আর বলতে লাগলো, এই জানিস, আমাদের ক্লাসের ওই হাবাগুবা ছেলেটাকে আজ উচিত শিক্ষা দিয়েছি। নীলা যে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় নাই, এটাই অনেক। দেখ নিঝুম, তুই কিন্তু তোর বোনের মতো হয়েছিস। এতটা খারাপ তুই আগে জানলে তোর সাথে কখনোই বন্ধুত্ব করতাম না। শান্তা, মুখ সামলে কথা বল, তা না হলে তোর খবর আছে। ওরা যেই ঝগড়া লাগাতে যাবে, এমন সময় আমাকে
ক্লাসে দেখে ঝগড়া থামিয়ে আমার কাছে এসে বলতে লাগলো, আর চান্দু দেখি ক্লাসে বসে আছে। কিরে, আজকের মজাটা কেমন লাগলো? তাও আবার সিনিয়র আপুর হাতে জল খাইলি। আমি কিছু বলছি না দেখে নিঝুম রাগে আমার মাথার চুল টানতে টানতে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে ইনকাম করিস, যেখানে সব ছেলেরা আমার সাথে কথা বলতে পাগল, আর সেইখানে তুই কি না আমার সাথে কথা বলতে চাইতেছিস না? দেখুন আপু, প্লিজ আপনারা আমাকে বিরক্ত করবেন না। আমি একা থাকতে চাই, প্লিজ আপনারা আমার সাথে কথা বলতে আসবেন না আর আমার পিছু লাগবে না। ঠিক আছে, তোর যখন এটাই ইচ্ছে তাহলে পিছু লাগবো না, শুধু তোকে আড়াল থেকে অপমান করে যাবো। খুশি তো? এই বলে আস্তে আস্তে ওরা বাহিরে চলে গেল। মাথাটা তুলতেই দেখি আলম স্যার দাঁড়িয়ে আছে আমার সামনে। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম। মেঘ, তুমি এতটা চেঞ্জ হবে আমরা কখনোই ভাবতে পারি নাই। তুমি প্লিজ আগের রূপে ফিরে আসো। আর তুমি কলেজে ভর্তি হয়েছে কেন? তোমার তো ডিগ্রি পাস করেছো। স্যার, আমার এই রুমটাই ভালো লাগে, তাই এই রুমেই পড়ে থাকি। তবে আমার ব্যাপারে যাতে কেউ না জানে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। সারা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখতেছি কি করা যায়। এই বলে আলম স্যার চলে গেল। আমিও চলে আসলাম বাহিরে। কোনো কিছুই ভালো লাগছে না। ক্যান্টিনে বসে আছি, এমন সময় চতুর্থ বর্ষের ছেলেরা আমার দিকে আসতেছে। আমি চুপচাপ বসে আছি। আমার কাছে এসে বলতে লাগলো, কি রে মেঘ, তোর কি হয়েছে? এইভাবে চুপচাপ বসে আছিস কেন? কেউ তোকে কিছু বলেছে নাকি? আমাকে বল, কোন ছেলেটা তোকে কি বলেছে? ভাই, কেউ কিছু বলে নাই। আমার ভালো লাগছে না, এর জন্য বসে আছি এইভাবে। আপনি চলে যান এখান থেকে, আর আমার কাছে আসবেন না আপনারা। আপনাদের জন্য আমি অপমানিত হই বারবার। তোকে কে কি বলেছে আমাকে একবার বল, তারপর দেখ আমি ওর অবস্থা কি করি। কোন কুত্তার বাচ্চার এত বড় সাহস তোরে অপমান করে? এই বলে আকাশ ভাই তার কোমর থেকে পিস্তলটা বের করে যে ক্যাম্পাসের দিকে যেতে যাবে, আকাশ ভাইয়ের হাতটা ধরে ফেললাম আর বলতে লাগলাম, আকাশ ভাই, এটা ক্যাম্পাস, এটা যুদ্ধের ময়দান না যে যে যা বলবেন তাই করবেন। মাথা ঠান্ডা রাখেন, আর আপনি আমার কাছে আইসেন না, খুশি হব আমি। ঠিক আছে, আসবো না, আগে কুত্তার বাচ্চাদের মেরে নি, এরপর দেখবি কি হয় শুধু। এই তোরা চল, আর রবিনকে ডেকে নিয়ে আয় তো। এই শালাকে জিজ্ঞেস করি, কারণ এই শালা তো নতুন কাউকে পেলেই র্যাগিং করে। আকাশ ভাই, কিছু ঝামেলা করার দরকার নেই ভাই, আপনি প্লিজ কোনো ঝামেলা করবেন না কারোর সাথে, আমাকে কথা দেন। ঠিক আছে, করবো না, আগে বল তোকে র্যাগিং করেছে কে, আর তাকে দেখিয়ে দে একবার, এক নজর দেখবো তাকে। ওই যে গাছতলায় বসে আছে সেই ছেলেটাই আমাকে র্যাগিং করেছে, এবং নতুন যারাই আসে না কেন তাদের র্যাগিং করে। এটা বলতে না বলতেই দেখি আকাশ ভাই এখানে নেই। বাহিরে তাকিয়ে দেখি ছেলেটাকে এক লাথি দিয়ে বেঞ্চ থেকে ফেলে দিয়েছে। আমি দৌড়ে গিয়ে আকাশ ভাইকে ফিরানোর চেষ্টা করতেছি, কিন্তু আকাশ ভাই কোনো কথাই শুনছেন না। আকাশ ভাই, ছেড়ে দেন বলতেছি তাকে। তোকে আমি দেখে নিব রে আকাশ। তুই একটা সামান্য খ্যাত ছেলের জন্য আমাকে মেরেছিস, তাই না? শুধু তুই একটু অপেক্ষা কর, আমি ছেলে পেলে ফোন দিয়ে আনতেছি। তোর কোন বাপকে আনবি আন, প্রধানমন্ত্রীকে চাইলেও ফোন দিয়ে আন, আমাদের কোনো সমস্যা নেই। দেখি তোর ছেলে পেলে আমাদের কি করে। কিছুক্ষণের মধ্যে 500 ছেলে পেলে চলে আসলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলতেছি না কাউকে। এমন সময় একটা ছেলে বলতে লাগলো, এই সাউন্ড, কোন ছেলেটা তোকে মেরেছে শুধুমাত্র একবার দেখিয়ে দে, আমরা শালাকে সাইজ করে আসতেছি। ওই যে দাঁড়িয়ে আছে একজন ছেলে, সেই। শাওনের কথা শুনে মাথা তুলতেই সামনে থাকা যে লোকগুলো ছিল সাথে সাথে মাটিতে বসে পড়লো আর বলতে লাগলো, ভাই, আপনি এখানে কি করে আসলেন? কি ব্যাপার, তোমরা সবাই ওনাকে ভাই বলে ডাকতেছো কেন? উনি তোমাদের পরিচিত নাকি? আর ও তো আমাদের থেকে অনেক ছোট। এই চুপ কুত্তার বাচ্চা, তুই যাকে মারার জন্য আমাদের এনেছিস ওনার পরিচয় চাইলে এইখানে আত্মহত্যা করে মারা যাবে তোরা। কি বলতেছো এইসব? আমি তোমাদের কথার আগামাতা কিছুই বুঝতেছি না। এই তোরা এখান থেকে চলে যা, আর কখন যেন তোদের না দেখি আমার চোখের সামনে। আমি এসব কাজ ছেড়ে দিয়েছি। তোরা কেন
আমার পিছনে লেগে আছিস বলতো? ভাই আপনি না থাকলে আমাদের গ্যাং চলবে কি করে? প্লিজ ভাই আপনি আবারও ফিরে আসেন, আবারও আগের মতো আমরা সবাই মিলে কাজ করি মিলেমিশে। এই তোদের বলেছি না চলে যাইতে, যাইতেছিস না কেন এখনো? যাইতেছি ভাই। শোন, তোদের বলে রাখি, আজকের পর যদি তোরা মেঘকে বিরক্ত করিস তাহলে তোদের কপালে দুঃখ আছে রে। এই বলে রাখলাম। মেঘ চলো একটা জায়গায় ঘুরতে যাব। আমরা চলে আসলাম একটা নদীর পাড়ে। আকাশ ভাইয়ের পাশে বসে আছি। এমন সময় পিছন থেকে কে যেন ডাকতে লাগলো। পিছনে ফিরেই দেখি একটা বোরকা পরা মেয়ে ডাকতেছে। এই যে ভাইয়া, একটু শুনবেন? আমাকে বলতেছেন নাকি আপু? আপনাকেই বলতেছি, একটু শুনে যাবেন। আকাশ ভাইয়ের কাছ থেকে চলে আসলাম মেয়েটার কাছে। জি আপু বলেন, কি বলবেন? ভাইয়া, ওই যে কয়েকটা ছেলে দেখতেছেন না, ওই ছেলেগুলো আমাকে প্রতিদিন বিরক্ত করে মাদ্রাসা যাওয়ার সময়। এখন বাসায় যাইতেছে, এখনো বিরক্ত করতেছে। চলো আমার সাথে। এই বলে মেয়েটাকে নিয়ে চলে আসলাম ছেলেগুলোর কাছে। কি ভাই তোমাদের পছন্দ নাকি মেয়েটাকে? ভাই পছন্দ তো হয়েছে, তবে আপনি এইসব জিজ্ঞেস করতেছেন কেন? আপনি ওর বড় ভাই নাকি? ধরে নিতে পারিস এটাই। এই বলে কোমর থেকে পিস্তলটা বের করে 3টা ছেলের মাথায় গুলি করে দিলাম। এটা দেখি মেয়েটা ভয় পেয়ে বলতে লাগলো, ভাইয়া, ওদের মতো কি আমাকেও মেরে ফেলবেন নাকি? না আপু তোমাকে মারবো না। ওদের মতো কিছু নরপিশাচ আছে, রাস্তাঘাটে মেয়ে পেলে বিরক্ত করা শুরু করে, এর জন্য তুমি মেরে ফেলেছি। আর এইখানে যা ঘটেছে তুমি ভুলে যাও, আর এইসব কাউকে বলার দরকার নেই। ঠিক আছে ভাইয়া। মেয়েটা চলে যেতেই ফোনটা বের করে নয়নকে ফোন দিলাম। হ্যালো নয়ন, কোথায় আছিস রে তুই? এই তো ভাই থানায় আছে, আমাকে কোনো প্রয়োজন নাকি? তুই একটু আমাদের চিরচেনা নদীর পাড় আছে ওইখান থেকে 3টা লাশ নিয়ে চলে যাস। আমি ওইখানেই আছি নদীর পাড়ে। ঠিক আছে ভাই। ফোনটা কেটে চলে আসলাম আকাশ ভাইয়ের কাছে। আকাশ ভাই, আজ থেকে আমি আবারও আগের রূপে ফিরে যেতে চাই, আপনি সবাইকে জানিয়ে দেন। মেঘ মাথাটা শান্ত করো। তোমাকে আর মাফিয়া জগতে প্রবেশ করতে হবে না। তোমার ছেলে পেলে আছে, তাদের দিয়েই কাজ করানো যাবে। না ভাই, আমাকে মাফিয়া জগতে প্রবেশ করতেই হবে। কলেজের পরিস্থিতি তো দেখলাম, আগের রূপে আমাকে না আসলে কলেজে এমন ভাবেই পড়ে থাকবে, আর র্যাগিং এর শিকার হতে হবে আরো মানুষকে। আমি চাই না আর কেউ র্যাগিং এর শিকার হোক। মেঘ মাথা ঠান্ডা রাখ, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। চল এখন বাসায় চলে যাই, এইখানে আর ভালো লাগছে না। আমি আর আকাশ ভাই চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমি আমার রুমে এসে কাঁধে থাকা ব্যাগটা ছুঁড়ে মারলাম আয়নার দিকে। আয়নাতে লাগতে ঠাস করে আয়নাটা ভেঙে গেল। স্যার, আপনি প্রতিদিন একটা না একটা জিনিস নষ্ট করেন কেন? প্লিজ স্যার, আর এমন করিয়েন না। আপনার আব্বু আম্মুকে ফিরিয়ে আনেন। দেখুন রহিমা খালা, আমাকে একা থাকতে দেন। আর আমি মনে করতেছি এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। আমার মা বাবা মারা গেছে, আর আপনি আমার রুমে কখনোই আসবেন না, যা খুশি হয়ে যাক না কেন। ঠিক আছে স্যার, আর আসবো না। রহিমা খালা চলে গেল। পকেট থেকে সিগারেটটা বের করে খেতে লাগলাম। পুরো ঘর নিস্তব্ধ হয়ে আছে। আজকাল সিগারেটটাও আমার সাথে বেইমানি করতেছে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম বাহিরে। পুরো এলাকা ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে। হঠাৎ সামনে থাকা মানুষটাকে দেখে বাইকটা ব্রেক করলাম। সামনে তাকিয়ে দেখি আমার বন্ধু রাসেল মেয়ে পাচার করতেছে। আজকে আমার বন্ধু কিনা এমন কাজ করতে পারলো। বাইকটা রাসেলের গাড়ির সামনে দাঁড়া করাতে রাসেল বলে উঠলো, এই কে রে তুই? এইখানে এসেছিস? দেখতেছিস না আমরা কাজ করতেছি? যা ভাগ এখান থেকে। কি রে রাসেল, আমাকে ভুলে গেছিস? বা বন্ধু বা, আজকে তোর জন্য খুব মায়া হচ্ছে রে। জীবনেও ভাবতে পারি নাই যে তুইও কিনা মেয়ে পাচারের সাথে যুক্ত হয়ে যাবি। মেঘ, তুই এইখানে কি করিস? আর লন্ডন থেকে কবে এসেছিস? আমাকে তো কিছুই জানাস নাই বন্ধু। আর এইগুলো মেয়ে না তো, এইগুলো হচ্ছে মুরগির কাটান, দেখবি নাকি? হয়েছে রে, কোনটা মুরগির কার্টুন আর কোনটা মেয়ে পাচারকারীর বক্স এটা আমি ভালো করেই চিনি। তুই না বলতেছিস এটা মুরগির কার্টুন, তাহলে সামনে তাকিয়ে দেখতো মুরগির কখনো হাত আছে কিনা। আর এটা কোন দেশের মুরগি? মেঘ, আমি তোর পায়ে পড়তেছি, প্লিজ আমাকে মাফ করে দে। তোর অগোচরে আমি অনেক কিছু করেছি, এবারের মতো আমাকে মাফ করে দে। আমি কখনোই এমন কাজ করব না। তোকে তাও আবার মাফ করব আমি, তাই না? সব থেকে বিশ্বাস করেছিলাম তোকে, তুই কিনা এসব। শোন, আজ থেকে কোনো জায়গায় খারাপ কাজ করতে দিব না আমি। একাই চলবো, একাই থাকবো। এখন বল তোকে কি শাস্তি দিব?
মেঘ, এইবারের মতো আমাকে মাফ করে দে। আমি না তোর ভালো বন্ধু লাগি। এখন থেকে তুই যা বলবি আমি তাই করব। তোকে যদি এখন ছেড়ে দেই তাহলে তুই আবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না, এটার কি প্রমাণ আছে বলতো? এর চাইতে ভালো তুই মরে যা। এই বলে কোমর থেকে পিস্তলটা বের করে রাসেলকে গুলি করে মেরে ফেললাম আর তার বুক চিরে লিখে দিলাম মেয়ে পাচারকারী। রাসেলকে গুলি করতেই তার লোকেরা ভয় পেয়ে পালিয়ে গেল। সবগুলো মেয়ের জ্ঞান ফিরিয়ে বলতে লাগলাম, সবাই সবার বাসায় চলে যাও, এই নাও এইখানে টাকা আছে, যা কিছু লাগে আমাকে ফোন দিবে এই নাম্বারে। কিন্তু ভাইয়া, আমরা এখান থেকে কিভাবে যাব? আমরা তো কোনো কিছুই চিনি না, যাব কি করে বাসায়? আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতেছি। এই বলে চলে আসলাম বাস কাউন্টারে। ভাই আপনাদের কাছে 3টা বাস হবে সব জায়গায় যাওয়ার জন্য? বাস তো হবে, তবে সব জায়গায় যাওয়ার জন্য অনেক টাকা লাগবে ভাই। 12 লক্ষ টাকা দিলে আমরা 3টা বাস দিব আপনাকে। আর কোথায় থেকে যাবেন? সামনে 3 রাস্তার মোড়ে থেকে যাব। এই নেন, এইখানে 2,50,000 টাকা আছে। আমার লোকদের ঠিক মতো বাসায় পৌঁছে দিবেন। সামনে 3 রাস্তার মোড়ে আসেন গাড়ি নিয়ে, আমি আমার লোক বের করতেছি। ঠিক আছে ভাই, আপনি যান, 10 মিনিটের মধ্যে 3টা বাস ওখানে চলে যাবে। আমি চলে আসলাম মেয়েগুলোর কাছে, সবাইকে সবকিছু বলে দিলাম। কিছুক্ষণের মধ্যে 3টা বাস চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। দরজা খুলে ভিতরে ঢুকতে যাব এমন সময় দরজার বাহিরে কি যেন দেখে আবার